ইয়াশ অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ঈশিতা রুমে যেন কি কাজ করছে। ইয়াশ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তৈরি হওয়ার ফাঁকে আর চোখে তাকিয়ে ঈশিতাকে দেখছে। ঈশিতা ইয়াশের দিকে তাকালো, দুজন চোখাচোখি হয়ে গেল। ইয়াশ আবার চোখ নামিয়ে নেয়। এমনটা ঈশিতা অনেকক্ষণ ধরেই খেয়াল করছে, কিন্তু কিছু বলছে না। ইয়াশ শার্টের হাতা বাজ করে এদিক সেদিক তাকিয়ে কি যেন খুঁজতে লাগলো। ইয়াশ কি খুঁজছে তা ঈশিতা বুঝতে পেরে একটা টাই এনে ইয়াশের সামনে তুলে ধরল। এটাই খুঁজছিলে? ইয়াশ বলল, হ্যাঁ। ইয়াশ ঈশিতার হাত থেকে টাই নিতে চাইলে ঈশিতা টাইটা না দিয়ে নিজে ইয়াশকে পরিয়ে দিতে লাগলো। ইয়াশ ঈশিতার চোখের দিকে এখনো তাকাচ্ছে না, মাথা সোজা করে নিচের দিকে তাকিয়েছে। ঈশিতার টাইটা বাঁধতে বাঁধতে বলল, কি হলো, আমার দিকে তাকাচ্ছেন না কেন? ইয়াশ ঈশিতার কথার জবাবে কিছুই বলল না। আমাকে ওভাবে লুকিয়ে লুকিয়ে দেখছিলে কেন? এবার ইয়াশ ঈশিতার দিকে চোখ তুলে তাকালো ঠিকই, কিন্তু কথার সাথে আবারও চোখ নামিয়ে ঈশিতার হাত থেকে টাই নিয়ে ওপাশে ফিরে আয়নায় তাকিয়ে নিজেই বাঁধতে লাগল। হঠাৎ করে ইয়াশের কি হয়েছে তাই ঈশিতা ঠিকই বুঝতেও পারছে না। ইয়াশের এমন বিহেভ দেখে ঈশিতার প্রথমে কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়ে আবার ইয়াশের সামনে এসে দাঁড়ালো। নিজের বউকে এমনভাবে লুকিয়ে দেখতে হয় নাকি? আমি তোমার বউ, আমার দিকে তুমি তাকিয়ে থাকলে আমি কিছু মনে করবো না। ইয়াশ বলল, লুকিয়ে দেখবো কেন? তোমাকে লুকিয়ে দেখার কি আছে? ঈশিতা বলল, লুকিয়ে দেখার কিছু না থাকলে আবার চোখ চোখ পড়ার সাথে সাথে তুমি আমার চোখ থেকে চোখ ফিরিয়ে নিচ্ছে কেন? ইয়াশ বলল, এমনি। ইয়াশের টাই বাঁধা হয়ে গেল। ইয়াশ ঈশিতার সামনে থেকে চলে এসে ওয়ালেট নিয়ে রুম থেকে বের হতে নিচ্ছিল। এতক্ষণ ঈশিতা খুব কষ্টে কান্না চেপে রাখলো, এখন আর পারল না। ঈশিতার দু চোখ ভরে পানি পড়তে লাগলো। কি করেছি আমি? আমার সাথে এমন কেন করছে? আমার দোষটা কি তা একবার বলো। কথাগুলো বলে ঈশিতা ফুপিয়ে কান্না করতে লাগলো। ইয়াশ ঈশিতাকে কান্না করতে দেখে রুম থেকে বের হতে নিলেও হলো না। ইয়াশের চোখও পানিতে টলমল করছে। আমি যাকেই নিজের করে নিতে চাই, যাকে আপন ভাবতে শুরু করি, সেই আমার থেকে দূরে সরে যায়। আমার ভাগ্যটাই এমন। ইরফানকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। প্রথম ও আমাকে ধোঁকা দিল, এখন যখন ওকে বলে তোমাকে ভালোবাসতে চেষ্টা করছি, এখন তুমি আমার থেকে দূরে যাওয়ার জন্য চেষ্টা করছো। ঈশিতা কেঁদে কেঁদে ফ্লোরে বসে পড়ল। ইয়াশ ঈশিতার কাছে এসে বলল, চুপ, কি বলছো এসব? কে তোমাকে দূরে সরে দিচ্ছে? আমি তোমাকে দূরে সরে দেওয়ার জন্য ভালোবাসি। কথায় কথায় শুধু বাচ্চাদের মতো কান্না করা। ঈশিতা বলল, তুমি আমাকে দূরে সরে দিচ্ছ না, তাহলে আমার সাথে এমন কেন করছো? কথা বলছো না কেন? ইয়াশ ঈশিতাকে তুলে বেডে বসে হাত দিয়ে ঈশিতার গাল বেয়ে পড়া পানিগুলো মুছে দিয়ে মাথা নিচু করে বলল, তুমি কি একসময় ইরফানকে ভালোবাসতে? এখন হয়তো ভালোবাসো, তবে ইরফান তোমার জীবনের প্রথম ভালোবাসা। ঈশিতা টলমল চোখ নিয়ে ইয়াশের দিকে তাকিয়ে ইয়াশের কথা শুনছে। ইরফান ওর ভুল বুঝতে পেরেছে, এখন ও তোমাকে ফিরে পেতে চায়। তোমাকে একটা সুযোগ। ইয়াশ কথা শেষ করার আগেই ঈশিতা দাঁড়িয়ে গেল, বলল, তুমি আমাকে এতটাও নিচু মনের করো না ইরফান। আমি অতীত, তুমি আমার বর্তমান, আর তুমি আমার ভবিষ্যৎ। ইরফান ওর ভুল বুঝতে পেরেছে, ভালো কথা। এখন তুমি ভাবলে কি করে আমি আবার ওর কাছে ফিরে যাব? ইরফান আমার প্রথম ভালোবাসা, তাই তুমি আমাকে ওর কাছে ফিরে যেতে বলছো, ওকে ক্ষমা করে দিয়ে দ্বিতীয় আরেকটা সুযোগ দিতে বলছো। আচ্ছা, একটা কথা বলবে, ইরফান আমার প্রথম ভালোবাসা হলে আমি কি তোমার প্রথম ভালোবাসা না? তুমি পারবে আমাকে অন্যের হাতে তুলে দিতে? ইয়াশের চোখের কোণে বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইয়াশ ঈশিতাকে ওর চোখের পানি দেখতে দিল, আড়ালেই চোখের পানি মুছে নিল। ইরফান ওর ভুল বুঝতে পেরেছে, কষ্ট পাচ্ছে, আর তুমি তো ওকে ভালোবাসতে। ঈশিতা বলল, ইরফান ওর ভুল বুঝতে অনেক দেরি করে ফেলেছে। আর হ্যাঁ, আমি ওকে ভালোবাসতাম, কিন্তু এখন তো বাসি না। আমি সবার সামনে স্পষ্ট করে বলে দিয়েছি, এখন আমার একটাই পরিচয়, আমি তোমার স্ত্রী। আমি তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসায় আমাকে বাধ্য করেছে।
তোমাকে ভালোবাসতে। ইয়াশ কিছু বলছে না, চুপ করে ঈশিতার কথা শুনছে। আর ইরফান ওর ভুল বুঝতে পেরেছে, এটা খুব ভালো কথা। এখন সব কিছু ভুলে গিয়ে নিজের ওয়াইফকে নিয়ে সুখে সংসার করুক। রিয়া ইরফানকে পাগলের মতো ভালোবাসে, ইরফানও রিয়াকে ভালোবাসার চেষ্টা করুক। ইয়াশ বলল, তুমি কি ইরফানের কাছে ফিরে যেতে চাও না? ঈশিতা বলল, এই যে মিস্টার জামাই, আর একটা কথা মুখ দিয়ে বের করলে খুন করে ফেল। ঈশিতার মুখে এমন কথা শুনে ইয়াশ বেবাচারা হয়ে গেল। কতবার বলতে হবে আমি তোমাকে ভালোবাসি? এক কথা একবার বললে কানে যায় না? ইয়াশ বলল, আসলে। ঈশিতা বলল, কি আসলে? অনেক হয়েছে, সেই কখন থেকে আমাকে কাঁদাচ্ছ, আর লুকিয়ে লুকিয়ে নিজেও কেঁদে যাচ্ছ। খুব ভালো লাগে আমাকে কষ্ট দিতে। ইয়াশ বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, আর তাই তোমার ইচ্ছে মতো তোমাকে সিদ্ধান্ত নিতে বলছিলাম। যদি তুমি ইরফানের কাছে ফিরে যেতে চাও, তাহলে আমি তোমাকে জোর করে আটকা রাখবো না, এমনকি তোমাকে বাধাও দেব না। ঈশিতা ইয়াশকে নিজের দিকে ফিরিয়ে ইয়াশের পায়ের উপর নিজের দু পা রেখে ইয়াশের গলায় হাত পেঁচিয়ে নিজে দাঁড়িয়ে, ইয়াশ বেশ অবাক হয়ে চোখ বড় বড় করে মুখ একটু হা করে তাকিয়েছে। ঈশিতা হাত দিয়ে ইয়াশের মুখ মিশিয়ে দিয়ে বলল, কি মিস্টার, এত অবাক হচ্ছেন কেন? আমি আপনারই বউ, তবে এটা আমার নতুন রূপ। এই রূপে আমি আপনাকে আমাকে আগে কখনো দেখেননি। ইয়াশ ঈশিতার কোমর পেঁচিয়ে ধরে বলল, তাই নাকি? তাহলে তো ভালোই হবে, প্রতিদিন একটা করে নতুন নতুন রূপ দেখা যাবে, আর এতে অবাক হব না, বরং সারপ্রাইজ হব। ঈশিতা বলল, আচ্ছা। এবার ইয়াশ ঈশিতাকে পাঁচ কোলে তুলে নিল। ঈশিতার নাকের সাথে নিজের নাকের ডগা একটু ঘষে দিয়ে দুষ্টুমি করে বলল, ম্যাডাম। ঈশিতা চোখ বন্ধ করে নিল। হতে পারে ভয়ে, নয়তো হতে পারে ইয়াশ এভাবে কোলে তুলে নেওয়ার লজ্জা পেয়েছে। কি করছেন, পড়ে গেলে কেমন হবে? নামান বলছি। ইয়াশ বলল, এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমি আপনাকে ফেলবো না? ঈশিতা বলল, বিশ্বাস আছে, অনেক বিশ্বাস আছে। এ বলেই ঈশিতা ইয়াশের গলা থেকে হাত ছেড়ে দিল। ইয়াশ ঈশিতার কাণ্ড দেখে একটু মৃদু হাসলো, কিছুই বলল না। প্রায় কিছুক্ষণ পর ঈশিতা নিজের থেকে বলে উঠল, আজ কি অফিসে যাবে না, নাকি সারাদিন এভাবেই বউকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে? ইয়াশ বলল, ইচ্ছে তো তাই করছে, তবে অফিসেও তো যেতে হবে, আমার যে অনেক কাজ, আমি না গেলে সে কাজগুলো কে করবে? ঈশিতা বলল, এখন অফিসে গিয়ে তাড়াতাড়ি কাজ শেষ করে আবার তাড়াতাড়ি করে বাসায় চলে আস। ইয়াশ বলল, ঈশিতা বলল, না মশাই, নামান আমাকে। ইয়াশ ঈশিতাকে নামিয়ে দিয়ে শার্টটা একটু ঠিক করে ফোন আর ওয়ালেট নিয়ে রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই ঈশিতা পেছন থেকে বল আ করে শব্দ করে পেটে হাত দিয়ে নিচু হয়ে গেল। ইয়াশ ঈশিতার শব্দ পেয়ে পেছনে দৌড়ে এসে বলল, কি হয়েছে ঈশিতা, শরীর খারাপ লাগছে নাকি? আমি ডক্টরে ফোন দেব। ইয়াশ নাজমা চৌধুরীকে ডাকতে নিলেই ঈশিতা মুখে হাত দিয়ে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন? ঠিক আছে, আমার কিচ্ছু হয়নি। ইয়াশ বলল, কিচ্ছু হয়নি তাহলে এমন করে উঠলে কেন? ঈশিতা ইয়াশের হাত নিজের পেটে ধরে বলল, দুষ্টুটা যে বড্ড বেশি চালাচ্ছে, মনে হয়েছে বাইরে আসার জন্য ওর তর সইছে না। ইয়াশের মুখে প্রাপ্তির হাসি রেখে স্পষ্ট ফুটে উঠল, ও কিছু করছে? ঈশিতা বলল, কিছু করেছে, ফুটবল খেলছে, একবার আসুক ভাই, তারপর আচ্ছা করে বকে দেব। ইয়াশ বলল, তোমাকে বকতে দিলে তো কিছু বলতে পারবে না আমার ছেলেকে? ঈশিতা অবাক হয়ে গেল, ছেলে? তুমি কি করে জানলে ছেলে না মেয়ে হবে? ইয়াশ বলল, শিওর জানি না, তবে আমার মন বলে আমাদের ছেলে। ঈশিতা বলল, আচ্ছা তা হবে একটা, এখন অফিসে যাও, লেট হচ্ছে তো। ইয়াশ আলতো করে দু হাতে ঈশিতার হাত চেপে ধরে বের হয়ে গেল। ইয়াশ অফিসে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে চলে গেল। সাথে সাথে ইরফান রুমে ঢুকলো। ঈশিতা কি যেন করছিল, ইরফান শব্দ পেয়ে ফিরে তাকালো। ইরফান রাগে কটমট করে বলল, তুমি আমাকে ভালোবাসো, পাই কেনা, আমি আমার বাচ্চাকে চাই।
ঈশিতা ইরফানের কথায় কান না দিয়ে রুম থেকে বের হতে চাইলে ইরফান ঈশিতার হাত ধরে বলল, কোথায় যাচ্ছ? তোমার সাথে আমার কথা আছে, তুমি এভাবে আমার কথা না শুনে চলে যেতে পারো না। ঈশিতা বলল, হাত ছাড়ো ইরফান। ইরফান বলল, না, তোমাকে আমার কথা শুনতেই হবে। ঈশিতা বলল, হাত ছাড়ো বলছি। ঈশিতা ঝাটকা মেরে হাত ছাড়িয়ে নিল। দ্বিতীয়বার আমার হাত ধরার সাহস করবে না। ইরফান ঈশিতার দু হাত চেপে ধরে দেওয়ালের সাথে আটকে রেখে বলল, কেন? আমি তোমার হাত ধরার সাহস করব না কেন? ঈশিতা বলল, আমার হাত ধরার অধিকার তুমি অনেক আগেই হারিয়ে ফেলেছ। ইয়াশ বলল, ভাইয়ের সাথে তো দেখছিলাম খুব ভালোই রোমান্স করছিলে। ভাই তোমার হাত ধরার সময়, তোমাকে কোলে তুলে নেওয়ার সময় তো তোমার কোনো অসুবিধা হয়নি? ঈশিতা বলল, আমার স্বামী আমার হাত ধরেছে, অন্য কেউ তো ধরেনি, সমস্যা কেন হবে? আর স্বামীর সাথে স্ত্রীর রোমান্স করবে, এটা তো অধিকার। কিছু না তাহলে লুকিয়ে আমরা কি করছি তা দেখছিলে? বড় ভাইয়ের ঘরে আড়ি পাতার আগে লজ্জা করলো না? এতটা নিচে নামতে পারলে তুমি? অবশ্যই তোমার কাছে এসব নতুন কিছু না। ঈশিতা ধাক্কা দিয়ে ইরফানের থেকে সরেছে দাঁড়ানো। স্বামী? তুমি কি তাহলে বাইকে মেনে নিয়েছো? ঈশিতা বলল, অবশ্যই, মেনে না নেওয়ার কি আছে? এখন উনি আমার স্বামী আর আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি। ইরফান রেগে গিয়ে ঈশিতার গালে শক্ত করে চেপে ধরে বলল, তুই আমাকে ভালোবাসতিস, আমার পিছনে পাগলের মতো করতি, এখন তুই আমার বাইকে পেয়ে সব কিছু ভুলে গেলি? সত্যি তুই একটা ক্যারেক্টারলেস। তোর মতো মেয়ে যখন যাকে পায় তাকেই ফাঁসিয়ে। ঈশিতা বলল, হ্যাঁ, আমি ক্যারেক্টারলেস, আমি আমার স্বামীকে ভালোবাসি, তোমার মতো অমানুষকে না। আরে তুই তো একটা পশু। মনে আছে কিভাবে দিনের পর দিন তুই আমাকে অপমান করেছিস? আমার ভালোবাসাকে অবহেলা করে ফিরিয়ে দিয়েছিস আমাকে। আমি যখন আমার সন্তানের দাবি নিয়ে তোর কাছে যেতাম, তখন তুই লাথি দিয়ে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতি। মনে আছে সব কথা? এখন তোর ভুল বুঝতে পেরেছিস, তাই আমাকে ফিরিয়ে নিতে চাইছিস। যদি কোনোদিন তোর ভুল না ভাবতো, ইয়াস আমাকে বিয়ে না করতো, তখন আমার কি অবস্থা হতো এটা ভেবে দেখেছিস কখনো? আমি ক্যারেক্টারলেস হলেও তুই নিজে কি? ইরফান ঈশিতার কথা শুনে কিছুই বলতে পারল না। ঈশিতা ইরফানকে আর 1 মিনিটও সময় না দিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল।